নমস্কার, আপনারা দেখছেন বাংলার খবর। আমি অভয় নাগ আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বিধানসভার যে ভোটের লড়াই, সে ভোটের লড়াই ফলাফল ইতিমধ্যে হয়ে গেছে। বিজেপি সরকার গড়েছে, তৃণমূল কংগ্রেস হেরে গেছে। তৃণমূল কংগ্রেস দল কতদিন টিকবে কি টিকবে না, যারা তৃণমূল এখনও স্বপ্ন দেখছেন বা তৃণমূলকে ভালোবাসেন, তারা তৃণমূলকে কতটা ভালোবাসবেন ভবিষ্যতে, সেসব প্রশ্ন এখন অবান্তর। আজকে সবথেকে বড় প্রশ্ন আপনাদের সামনে আমরা নিয়ে আসছি, তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষের কাছে কতটা খতরনাক অর্থাৎ বিপজ্জনক ছিল। আচ্ছা, আপনাদের মনে কি প্রশ্ন হয় না যে 2011 সালে যখন প্রথম তৃণমূল কংগ্রেস সিপিএমকে হারিয়ে অর্থাৎ বামফ্রন্টকে হারিয়ে সরকার গড়েছিল, সেই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন। তিনি ছুটে এসেছিলেন এবং শুধু নবান্নতে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং তাকে স্বাগত জানিয়েছিলেন। তার কারণ 34 বছরের একটা কমিউনিস্ট দল তাদেরকে হারিয়ে তিনি যেভাবে এখানে সরকার গড়েছেন এবং মুখ্যমন্ত্রী হয়েছেন, তার জন্য তার সাথে তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেছিলেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা কি কি এখানটায় বিদেশি লগ্নি করবে এবং তাদের মধ্যে কি বাণিজ্যিক চুক্তি হবে ইত্যাদি নানা আমরা কথাবার্তা শুনেছিলাম। তারপর কেটে গিয়েছে 15 বছর, 2026 সাল। তৃণমূল কংগ্রেসের পতন এবং সেই পতনের পরে আবার আরেকজন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা, তিনি ছুটে আসলেন। তিনি এসে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেননি, তিনি দেখা করেননি বিজেপির কোনো নেতার সাথে। তিনি ছুটে এসে একজন পররাষ্ট্রমন্ত্রী, পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ, তিনি ছুটে গেলেন প্রথমে খ্রিশ্চান মিশনারিজ অর্থাৎ মাদার টেরেসার যে হোম, যার নাম শুনলেই আমাদের দু চোখ দিয়ে জল বেরিয়ে আসে, যে মাদার টেরেসা মানেই যেন মূর্তিময়ী একজন মা। তার অনাথ শিশুদের তিনি এখানে নিজের মাতৃস্নেহে তিনি তাদেরকে বড় করছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদের স্বাস্থ্য সমস্ত কিছু দেখছেন। কিন্তু আমরা যদি খতিয়ে দেখি যে এই মিশনারি অফ চ্যারিটির পিছনে অন্তরালে কী রয়েছে, তাহলে কি আপনারা কেউ বিশ্বাস করবেন না। আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি, আমরা নানা কল্পনা করতে পারি, নানা গল্প করতে পারি, কিন্তু আসল সত্যটা ধামাচাপা পড়ে থাকবে। তার কারণ ওখানে যাবার কারোর অধিকার নেই। এবার আসুন, এই পররাষ্ট্রমন্ত্রী মিশনারিজ অফ চ্যারিটি তাদের সাথে দেখা করার পরে তিনি ছুটে গেলেন কোথায়? রাজ্যের পরাজিত মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে। দীর্ঘক্ষণ তার সঙ্গে তিনি বৈঠক করলেন এবং তারপর সরাসরি দিল্লিতে চলে গেলেন। দিল্লিতে গিয়ে তাদের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ভারতের বিদেশ মন্ত্রী যিনি আছেন, তাদের সঙ্গে কি সাক্ষাৎ হয়েছে, কি আলোচনা হয়েছে, সেটা আমাদের এখানে বিষয়বস্তু না। কিন্তু আমাদের এখানে বিষয়বস্তু যেটা, যে কি এমন মমতা ব্যানার্জির মধ্যে আছে যে যেখানে পরপর দুবার, একবার তিনি যখন জিতেছিলেন তখন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছুটে এসেছিলেন তার সাথে দেখা করার জন্য, পরবর্তীকালে তিনি যখন হেরে যান, পরাজিত হলেন শুভেন্দু অধিকারীর কাছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, তার বাড়িতে ওই আমেরিকা নামক পৃথিবীর শক্তিধর দেশটার পররাষ্ট্রমন্ত্রী কেন ছুটে গেলেন, কেন তার সঙ্গে আলোচনা করলেন, আর কেনই বা শুভেন্দু অধিকারীর সাথে তিনি দেখা করলেন না? কারণ আগামী 5 বছরতে বিজেপি সরকার থাকবে, শুভেন্দু অধিকারী তার মুখ্যমন্ত্রী থাকবে, কিন্তু তিনি একবার ভুলেও শুভেন্দু অধিকারীর সাথে দেখা করেননি, বিজেপির সঙ্গে দেখা করেননি, বিজেপির কোনো উচ্চ নেতৃত্ব, শীর্ষ নেতৃত্বের সঙ্গে তিনি দেখা করেননি। এটা তো গেল একটা আমেরিকা এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা গোপন আতাতের খবর। আপনারা লক্ষ্য করেছেন, যুবরাজ ভাইপো অর্থাৎ মমতা ব্যানার্জির আদরের অভিষেক ব্যানার্জি, তার চোখের ট্রিটমেন্ট হলেই সঙ্গে সঙ্গে আমেরিকা ছুটে যেত। কেন? এত দেশ থাকতে আমেরিকাতে কেন যেত? আমরা শুনেছি নাকি সিঙ্গাপুর নাকি অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার একেবারে কেন্দ্রস্থল, যেখানটা দূর দূরান্ত থেকে পৃথিবীর সমস্ত দেশের রোগীরা সেখানে ছুটে আসে। তিনি সিঙ্গাপুরে যান না, তিনি ছুটে যান আমেরিকায়। কোথাও কি আপনারা মিল পাচ্ছেন যে আমেরিকা অর্থাৎ সিআইএ এজেন্টটা কিভাবে পশ্চিমবঙ্গে তাদের জাল বিস্তার করেছিল? কেন পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক ক্ষেত্রে এতটা পাখির চোখ? কেন কেন এই প্রশ্নগুলি কি কখনো আপনারা ভেবেছেন? আপনারা সিপিএম করুন, আপনারা কংগ্রেস করুন, আপনারা বিজেপি করুন, আপনারা
তৃণমূল করুন, তাতে কিচ্ছু যায় আসে না। শুধু নিজের মনে একবার প্রশ্ন করুন যে কেন 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 আমেরিকার এই পররাষ্ট্রমন্ত্রী দুবার মমতা ব্যানার্জির সাথে দেখা করলেন, কেন পশ্চিমবঙ্গের রানিং মুখ্যমন্ত্রী অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলেন না। যদি আমরা বলি যে আমেরিকার অর্থাৎ সিআই এজেন্টদের সাথে কোথাও একটা তাদের মিল রয়েছে বা কোথাও একটা লেনদেন রয়েছে, যার মাধ্যম হচ্ছে মিশনারিজ চ্যারিটি, আপনারা বিশ্বাস করবেন না, না করারই কথা। আচ্ছা, এবার একটুখানি আমরা আরেকটু নিচের দিকে চলে আসি। মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন কারা? তৃণমূল তো বটেই, কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন বাংলাদেশ, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন পাকিস্তান। কেন কেন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, একটা দেশের একটা অঙ্গরাজ্য, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে বাংলাদেশে এত মাথা ব্যথা কেন? বাংলাদেশের তাদের এত চাহিদা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? আসলে পেছনে কিন্তু সেই জিও পলিটিক্স অর্থাৎ ভূ রাজনীতি। পশ্চিমবঙ্গকে টার্গেট করা হয়েছে এই ভারতবর্ষকে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। কারণ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যে যদি এই ভূ রাজনীতি হিসেবে বা ভৌগোলিক অবস্থান হিসেবে আপনারা দেখেন, তাহলে দেখতে পারবেন যে এই পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের পূর্ব ভারতের সবথেকে শক্তিশালী এই রাজ্য, যাকে কেন্দ্র করে আসাম থেকে শুরু করে একেবারে অরুণাচল পর্যন্ত সেই সেভেন সিস্টার এর সাথে যুক্ত রয়েছে। আচ্ছা, আপনারা কখনো সেভেন সিস্টারের নাম এই শেখ হাসিনা আসার আগে, এই মোহাম্মদ ইউনূস আসার আগে কখনো শুনেছেন সেভেন সিস্টারের নাম? আপনারা কখনো শুনেছেন যে চিকেন নেক নামে পশ্চিমবঙ্গে কোথাও একটা জায়গা আছে? শোনা যায়নি। তার কারণ হচ্ছে শেখ হাসিনা আমেরিকার এই দাবিকে বা আমেরিকার এই তাদের যে এই অফার ছিল তাকে প্রত্যাখ্যান করেছিল। তারা চেয়েছিল যে ভারতের সঙ্গে শেখ হাসিনাকে দিয়ে ঠিক এই ধরনের কাজ করাবে, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়। শেখ হাসিনা সরাসরি মুখের ওপরে না বলে, এবং তার পরিণাম কী হয়েছে আপনারা দেখেছেন। শেখ হাসিনাকে ভারতে কেন শেখ হাসিনা এখনও রয়েছেন আর কেনই বা ভারত তাকে এখানটায় রেখে দিয়েছেন আজকে বুঝতে পারছেন তো? কারণ শেখ হাসিনা তিনি মুজিবর কন্যা, তিনি জানেন যে তার দেশকে স্বাধীন করার পিছনে ভারতবর্ষের একটা বিরাট হাত রয়েছে। তিনি গদ্দার না অর্থাৎ বেইমান না, তাই ভারতের সাথে বেইমানি করেননি। তাই শেখ হাসিনাকে একটা স্টুডেন্টের একটা আন্দোলন বা বিদ্রোহ দিয়ে তাকে দেশ ছেড়া করে সেখানটায় মোহাম্মদ ইউনূসের মতো একটা আমেরিকার একটা সিআর এজেন্ট দালালকে তারা বসিয়েছিল। আর তারপরে এই পশ্চিমবঙ্গের দখল নেবার জন্য তাদের ব্লু প্রিন্ট সাজানো হয়। পাকিস্তান, বাংলাদেশ এবং আমেরিকা এই তিনটি দেশের একেবারে যোগ সাজসে পশ্চিমবঙ্গে তারা এখানটায় ঘাঁটি গাড়বে, এবং তারপর গোটা পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত অর্থাৎ যে সেভেন সিস্টারের নাম করা হচ্ছে তাকে একটা আলাদা রাজ্য হিসাবে, আলাদা রাষ্ট্র হিসাবে তারা এখানে তারা ডিমান্ড করবে, বা এমন একটা পরিস্থিতি করবে যেন এই রাজ্যগুলি তাদের থেকে বাদ হয়ে যায়। আর সে কারণেই আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে ক্রমশ ডেমোগ্রাফিক চেঞ্জ করে দিচ্ছিল। পশ্চিমবঙ্গে যদি আপনারা মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর থেকে আরম্ভ করে কোচবিহার, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলিতে যদি একবার চোখ বুলিয়ে দেখা যায়, তাহলে কিভাবে মুসলিম অনুপ্রবেশকারী গত 15 বছরে এখানে ঢুকেছে এবং তারা ভারতীয় নাগরিকত্ব নিয়ে তাদের আধিপত্য বিস্তার করেছে, একদম পরিষ্কার হয়ে উঠবে। এই সেন্সাস চলছে অর্থাৎ জনগণনা চলছে, জনগণনার সঙ্গে জাতি গণনাও হচ্ছে। এই জাতি গণনা শেষ হলে আপনারা দেখতে পারবেন বা আমরা জানতে পারবো যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়ে গেছে। কয়েকটি জেলাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ বা মুসলিম আধিক্য এতটাই বেশি যে সেখানে হিন্দুরা কোণঠাসা হয়ে পড়েছে। বাংলাদেশ কেন শুভেন্দু অধিকারী বিজেপি এখানে জিতেছে, শুভেন্দু অধিকারী এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, তা নিয়ে বাংলাদেশ তুলকালাম হয়ে গেছে। জামায়াতে ইসলাম সহ বাংলাদেশের সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলি শুভেন্দু অধিকারী গর্দান চাই বলে তারা ওখানে স্লোগান দিয়েছে, এবং বাংলাদেশের পার্লামেন্টের মধ্যে
মমতা সরকারের পক্ষে এবং বিজেপি সরকারের বিপক্ষে অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিপক্ষে তারা বক্তব্য রেখেছেন বাংলাদেশ পার্লামেন্টে। এবার বুঝতে পাচ্ছেন যে যদি তৃণমূল কংগ্রেস এবারে জিতত তাহলে পরিস্থিতি কি হতো। আমরা ন্যারেটিভ তৈরি করতে পারি, কিন্তু আপনারা খুব সুস্থ মস্তিষ্কে ভেবে দেখুন যেভাবে তৃণমূলের পার্টি অফিসগুলি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এবং সেই অস্ত্রগুলি মানুষ হত্যা করার জন্য রাখা হয়েছিল, সেই অস্ত্র হাজার হাজার অস্ত্র উদ্ধার হচ্ছে, একই সঙ্গে কোটি 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 টাকা উদ্ধার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জামানায় যারা কোটি কোটি টাকা রোজগার করেছে, যারা আর্থিকভাবে বিপুল ফুলে উঠেছে, তাদের অধিকাংশই আপনারা দেখুন মুসলিম সম্প্রদায়ের মানুষ। পশ্চিমবঙ্গের যে শিক্ষানীতি, পশ্চিমবঙ্গের যে পাঠ্যপুস্তক, সেখানে এমন কিছু মুসলিম বা বাংলাদেশি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যে যেন এটাকে, যেমন জলকে ধরুন পানি, বুয়া ইত্যাদি, যে আকাশকে আসমান, এই যে শব্দগুলিকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোথাও একটা ধর্মান্তকরণ বা ধর্মীয় মেরুকরণের একটা স্ট্র্যাটেজিক এখানে শুরু করে দেওয়া হয়েছিল। ইসলামিক যে ধর্ম, ইসলামিক ধর্মের এখানে একেবারে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত পাকাপাকিভাবে বন্দোবস্ত করে ফেলা হয়েছিল মমতা ব্যানার্জিকে সামনে রেখে, তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে। আসলে যখন এই পশ্চিমবঙ্গে বাম শাসনের যখন পতন ঘটে, তখন তারা একটা এমন দল চাইছিল যে দলটি মুসলিমদের প্রতি তারা অত্যন্ত দুর্বল হবে। তার কারণ পশ্চিমবঙ্গে যত না আমেরিকানরা এখানে ঢুকবে, তার চাইতে অনেক সহজে ঢুকে পড়বে বাংলাদেশিরা যারা বাংলায় কথা বলে। কারণ ভাষা একটা সমস্যা, যেহেতু আমাদের এখানে মাতৃভাষা বাংলা, তাই বাংলাদেশিরা যদি বাংলা ভাষায় কথা বলে তাহলে অনেক সুবিধা হবে তাদের যে কৌশল, তাদের যে ষড়যন্ত্র, সে জাল বিস্তার করতে। আর সেই কারণেই বাংলাদেশ থেকে ক্রমাগত এখানটায় মুসলিম সম্প্রদায়ের অনুপ্রবেশকারী তারা ঢুকে পড়েছে। কেউ বা পাকিস্তান, কেউ বা অন্য রাজ্য থেকে এসছেন, অন্য দেশ থেকে এসছেন, যারা বাংলাদেশের থেকে এখানকার নাগরিক হয়ে ঢুকে পড়েছেন। আহমেদ হাসান ইমরান পাকিস্তানের একজন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত, তাকে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভা অবধি নিয়ে যায়। তার পরিচালনায় বা তার অর্থে চলে কলম। এই টাকা কোথা থেকে আসে সবাই জানে। ন্যারেটিভ তৈরি করছি আমরা, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন পুরো ঘটনাটা কোথা থেকে আসে। এই টাকাটা, কলমের টাকাটা, কলম কে পড়ে, কারা পড়ে, কিন্তু কলমের জন্য যে অর্থ, সে অর্থ বরাদ্দ কোথা থেকে আসছে, কাদের ফান্ড আসছে, কোথা থেকে তৃণমূল কংগ্রেসের এই অর্থ আসে, আর কেনই বা বারবার করে এই তৃণমূল কংগ্রেসের নামে বাংলাদেশে জয়ধ্বনি দেওয়া হয়। এই জয় বাংলা স্লোগান কেন আসে, এটা তো আপনাদেরই ভেবে দেখা দরকার। আপনারা ভুলে যান আপনারা বিজেপির লোক, আমরা ভুলে যাই যে আমরা সিপিএমের লোক, আমরা ভুলে যাচ্ছি কংগ্রেসের লোক, কিন্তু আমরা ভারতবাসী, আমরা ভারতের একজন নাগরিক, স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশকে টুকরো টুকরো করার জন্য ইতিমধ্যেই নানাভাবে এখানে ষড়যন্ত্র চলছে, নানা কৌশল নামা হয়েছে। এখানে ডিপ স্টেটের এখানটার এজেন্টরা রয়েছে। ভারতের বিরুদ্ধে কথা বলা, ভারতের সংবিধানকে আঘাত করা, ভারতের সংবিধানের বিরুদ্ধে কথা বলা ইত্যাদি যত রকমভাবে ভারত বিরোধী স্লোগান তোলা যায়, তৃণমূল কংগ্রেস এবারের ইলেকশনে সেটা করেছে। নির্বাচন কমিশন একটা স্বশাসিত একটা সাংবিধানিক পদ, সাংবিধানিক সংগঠন, সংস্থা, তাকে পর্যন্ত তারা চ্যালেঞ্জ করেছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, চ্যালেঞ্জ করেছে দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত। এমনও তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি চাইছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী এই হোটেল থেকে বেরোতে পারছে। আপনাদের মনে আছে এত বড় দুঃসাহস, ঔদ্ধত্য কোথা থেকে আসে, কে পেছনে রয়েছে, তার পেছনে কে রয়েছে, আজকে দিনের আলোর মতো পরিষ্কার। এই পররাষ্ট্রমন্ত্রী, আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী মার্কোস রুবিও, তিনি যখন ছুটে যান মমতার কাছে, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে, তখন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় না? পরিষ্কার হয়ে যায় না যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার ফলে বাংলাদেশের শোকের ছায়া বেরিয়ে আসে? পরিষ্কার হয়ে যায় না যখন শুভেন্দু অধিকারীর নামে তারা স্লোগান দেয়, তাদের গর্দান চাই বলে স্লোগান দেয়? তখন ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় না যে তৃণমূল কংগ্রেস আসলে পশ্চিমবঙ্গে কী হিসেবে তাদেরকে রাখা হয়েছিল, বা তারা তাদের পেছনে নেপথ্যে অন্তরালে কারা?
সেটা পরিষ্কার হয়ে গেল আজকে আমরা দেখতে পেলাম। তাই তৃণমূল কংগ্রেস দল ভারতের পক্ষে কতটা বিপজ্জনক আমি এই ছোট্ট একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। এর অন্তরালে আরও অনেক কিছু আছে, আরও অনেক আমাদের কাছে সোর্স রয়েছে যেগুলি বলা যাবে না, তার কারণ আমাদের সেই সোর্সগুলি যদি আমরা বলে দিই তাহলে যার মাধ্যমে বা যাদের মাধ্যমে আমাদের কাছে এই খবরগুলি আসতো সেগুলি আর আসবে না, তাদের জীবনহানি হতে পারে। আমরা শুধু আপনাদের একটা ছোট্ট একটা তথ্য দিয়ে আপনাদের কিছুটা সতর্ক করে দিলাম। আপনারা ভাবুন, আপনাদের এই ভাবনায় শান দিন, যার জন্য আমি লিখেছিলাম যে আপনাদের ভাবনায় শান দিন। আপনারা ভাবতে শিখুন, আপনারা কাকে সাপোর্ট করছেন, কাদের সাপোর্ট করছেন, কাদের সমর্থন করছেন, আপনারা ভাবুন। পশ্চিমবঙ্গ এবারে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতো তাহলে হয়তোবা, আবারও বলছি সবটাই হাইপোথেটিক্যালি, কারণ তৃণমূল কংগ্রেস হেরে গেছে, না হলে সে 1946 সালের আরও একবার সেই ক্যালকাটা কিলিং আমরা দেখতে পেতাম। রক্তগঙ্গা বইতো পশ্চিমবঙ্গে। আগামী দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তে গণ্ডগোল বাঁধবে, সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিচ্ছে, আরও দেবে, এবং এমন একটা পর্যায়ে যাবে যেখানে যুদ্ধের পরিস্থিতি হবে। তার কারণ পাকিস্তানে আসিফ মুনি ইতিমধ্যেই সেনা প্রধানকে এখানে পাঠিয়েছেন বাংলাদেশে, তিনি এখানে ঘাঁটি করে রয়েছেন, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে একেবারে লালমনিরহাট থেকে আরম্ভ করে সমস্ত জায়গাগুলিতে বাংলাদেশ জঙ্গি যারা রয়েছেন তাদেরকে এখানে ট্রেনিং দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত করেছেন। সমস্ত নর্থ ইস্টার্ন জোন অর্থাৎ উত্তর পূর্ব ভারতে প্রত্যেকটা জায়গাতে মাদক কারবার শুরু হচ্ছে। আরেকদিন আমরা বলবো যে ভারতবর্ষের এই মণিপুরে, মিজোরামে বা নাগাল্যান্ডে কেন এত গণ্ডগোল, সেটা আরেকদিন আমরা বলবো। কিন্তু আজকে আমরা শুধু তৃণমূল কংগ্রেসের এই মুখোশটা খুলে দেওয়ার জন্য আপনাদের সামনে এসছি। তৃণমূল কংগ্রেস দলটা যদি থাকে তাহলে বা কি বিপদ হতে পারত, যদি জিততো তাহলে কি বিপদ হতে পারত, আমরা শুধু সেপ এটা আপনাদের সামনে তুলে ধরেছি, তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। এই নেপথ্যে আরও অনেক কাহিনী হয়তো রয়ে যাবেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে যে দুজন বসে আছেন অর্থাৎ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আজকে তারা হয়তো বুঝতে পাচ্ছেন যে তারা কি হারিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশি যোগ, এটাও একদিন উঠে আসবে, আমাদের ধারণা উঠে আসবে। কারণ ভারতের অর্থাৎ ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, ভারতের গোয়েন্দা দপ্তর যারা রয়েছেন তারা এত সহজে দমে যাবে না, কারণ তার মাথার উপর রয়েছে অজিত দোভাল। তাই যারা তৃণমূল কংগ্রেসকে এখনও সমর্থন করেন, যারা এখনও মমতা ব্যানার্জির অন্ধ স্নেহ, অন্ধ প্রেমে এখনও তারা মজে রয়েছেন, আপনারা সাবধান হন, সতর্ক হন। আমাদের যে তথ্য আমরা তুলে ধরলাম, যে প্রশ্নগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, আপনারা নিভৃতে এই প্রশ্নগুলির উত্তর শুধু খুঁজে দেখুন যে কেন কেন কেন। এই অনেক প্রশ্ন, অনেক কেনর উত্তর নিশ্চয়ই আপনারা পাবেন। শুধু মাথা থেকে, মগজ থেকে সমস্ত দলীয় রাজনীতিকে সরিয়ে দিন। একজন ভারতবাসী হিসাবে আপনারা চিন্তা করুন, ভাবুন, ভাবনায় শান দিন।